ওকে, সো আজকে হচ্ছে আমাদের হিস্ট্রি ফাইনাল সাজেশনের উপর, এটা হচ্ছে 5 নম্বর ক্লাস, এপ্রিল মাসের 5 নম্বর ক্লাস। তো দেখো আজকে আমরা যে প্রশ্নগুলো করব, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে মুজিবনগর সরকার গঠন এবং মুজিবনগর সরকারের যে একটা ভূমিকা ছিল 1971 সালের মুক্তিযুদ্ধে, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে। সো মুজিবনগর সরকারটা কবে গঠন হয়? গঠন হয় হচ্ছে 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। কিন্তু আমরা জানি যে একটা দেশের সরকার গঠন করার পরপরই হচ্ছে কিছু রাষ্ট্রীয় পর্যায়ের কাজ করতে হয়, অফিসিয়াল কিছু কাজ থাকে, কিছু ডকুমেন্টের কাজ থাকে, তারপর শপথ গ্রহণ হয়, সেটা একদম সাধারণ জনগণের উদ্দেশ্যে বা তাদের সামনে রেখে, মানে তারা যাতে দেখতে পারে এরকম ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ দর্শক হিসেবে তাদেরকে রেখে দেন হচ্ছে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হয় আর কি। সো 1971 সালে যখন আমাদের সেই অস্থায়ী সরকারটা গঠন করা হয়, কিংবা মুজিব সরকার যখন গঠন করা হয়, তখন আসলে এরকম কোনো কিছু করা সম্ভব হয়নি। তখন পুরো বিষয়টা একটু কনফিডেন্সিয়াল ওয়েতে করা হয়, মানে খুব বেশি মানুষ সেখানে জড়ো হয়নি, কিছু সংখ্যক মানুষ যারা একদমই সরকারি পর্যায়ে বা রাজনীতিবিদ যারা ছিলেন তাদেরকে রেখে তাদের সামনেই আসলে অনুষ্ঠানটা করা হয়। সো আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটা করা হয় হচ্ছে 17 এপ্রিল। এরপর স্থানটা যদি আলোচনা করি, স্থানটা হচ্ছে কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে। এই পুরোটা কিন্তু একটা জায়গার নাম, বৈদ্যনাথ তলার আম্রকানন হচ্ছে একটা জায়গার নাম, সেই জায়গাটার নাম বৈদ্যনাথ তলার আম্রকানন, আর এই জেলাটা হচ্ছে কুষ্টিয়া জেলায়। সো সেখানে দেশি বিদেশি 127 জন সাংবাদিক থাকে এবং কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কঠোর নিরাপত্তা আর গোপনীয়তার সাথে শপথ অনুষ্ঠানটা সম্পন্ন করা হয়। মানে খুব বেশি মানুষ এখানে আর কি ইনভাইট করা হয়নি, বা তারা অ্যাকচুয়ালি ওই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করেনি। আচ্ছা, সো আমাদের সেই শপথ বাক্যটা পাঠ করান জাতীয় পরিষদের সদস্য অধ্যাপক ইউসুফ আলী। আর সেখানে প্রধানমন্ত্রী সহ মুজিব সরকারের যে একটা মন্ত্রিসভা ছিল, সে মন্ত্রিসভার টোটাল সদস্য ছিলেন হচ্ছে 7 জন। ওকে, সো এই ইনফরমেশন গুলো তোমরা একটু ভালো করে পড়ে ফেলবে, এগুলো একদম অ্যাকিউরেট ইনফরমেশন, সো তোমরা যখন আনসার করবে তখন একদম অ্যাকিউরেটলি এগুলো আনসার করতে হবে। আচ্ছা, মুজিবনগর সরকারের ভূমিকাটা কি ছিল? 1971 সালে যে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে একটা অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। তো অস্থায়ী সরকার গঠনের আগেও কিন্তু আমাদের 7ই মার্চে ভাষণ হয়েছে, আমাদের হচ্ছে 25শে মার্চ কালো রাত গেল, বা এর আগেও কিন্তু আমাদের হচ্ছে আরো অনেকগুলো প্রোটেস্ট গিয়েছে, যেমন 6 দফা যখন উপস্থাপিত হয়েছিল, তখন কিন্তু পাক বাহিনীদের একটা সরকার ছিল, কিন্তু আমাদের এই পূর্ব অঞ্চলে কিন্তু কোনো সরকার ছিল না। বাট যখনই আমরা অফিসিয়ালি আমাদের যুদ্ধটা ঘোষণা করলাম, কিংবা হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষ থেকে যখন বঙ্গবন্ধু একদম ডিরেক্টলি ডিক্লেয়ার করে দিলেন যে আমরা হচ্ছে এখন যুদ্ধ ঘোষণা করলাম এবং আমরা যুদ্ধের মাধ্যমেই আমাদের বিজয়টাকে অর্জন করব, এরকম একটা স্টেটমেন্ট যখন তিনি দিলেন, তো তার পরপরই কেন একটা সরকার গঠন করতে হবে? কারণ একটা সরকার যদি একটা দেশের মধ্যে একটা সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে, তখন অবশ্যই কিছু এক্সট্রা বেনিফিট থাকবে, যে এক্সট্রা বেনিফিট গুলার মাধ্যমে হচ্ছে বহির্বিশ্বের সাথে আসলে একটা ভালো কানেকশন তৈরি করা যায়, এবং তাদের থেকেও কিছু কিছু প্রিভিলেজ নেওয়া যায়। সো এই সব জিনিসকে মাথায় রেখেই আসলে অস্থায়ী একটা সরকার গঠন করা হয়। আর একটা দেশের যুদ্ধ পরিচালনা করতে হলে, এই যে যেমন দেখো, আমরা এখন হিস্ট্রি পড়ছি, তো আমাদের সেই 71 সালে কি হয়েছিল, বা তারও আগে বা তারও পরে, পরবর্তীতে কি কি হয়েছিল, এই বিষয়গুলো আমরা জানতে পারি জাস্ট বিকজ এই সরকারগুলো গঠন করা হয়েছিল বা একটা সরকারের আন্ডারে কাজগুলো করা হয়েছিল বলেই কিন্তু এই জিনিসগুলো রেকর্ডেড আছে। রেকর্ডেড না থাকলে কিন্তু আসলে আমাদের পক্ষে এত কিছু জানা আসলে সম্ভব ছিল না। সো এগুলাও হচ্ছে একটা কারণ বা মোটিভ যে একটা সরকার কেন গঠন করতে হবে। তো আচ্ছা, আমরা এখন বইয়ের ভাষাটা পড়ি। দেখো, প্রথম পয়েন্টটা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা। এর আগে যখনই স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, তখন কিন্তু বঙ্গবন্ধুর মাধ্যমে ডিরেক্টলি ডিক্লেয়ার করা হয় বা ডিরেক্টলি বলা হয় যে আমরা স্বাধীনতাটা ঘোষণা করলাম, আমরা যুদ্ধটা ঘোষণা করলাম, যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতাটাকে অর্জন করে নিয়ে আসবো, কিংবা আমাদের বিজয়টা আমরা অর্জন করে নিয়ে আসবো। এটা হচ্ছে খুবই আনঅফিসিয়াল স্টেটমেন্ট ছিল। কিন্তু যখন মুজিবনগর সরকার গঠন করা হয়, তখন কিন্তু ডকুমেন্টের মাধ্যমে অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া হয়, অফিসিয়ালি সবকিছুকে ডিক্লেয়ার করা হয়। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ ছিল আমাদের সাইড থেকে, যে বা মুজিবনগর সরকারের সাইড থেকে, যে তারা সরকার গঠন করতে পেরেছিল বলেই কিন্তু অফিসিয়ালি এই জিনিসগুলো ডিক্লেয়ার করতে পেরেছিল। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে দেখো, মুক্তিযোদ্ধাদের সংগঠন, প্রশিক্ষণ প্রদান এবং অস্ত্র সরবরাহ। মুক্তিযোদ্ধাদের
মুক্তিযোদ্ধারা তৎকালীন সময়ে যারা আর কি যুদ্ধে অংশগ্রহণ করছিল, আমরা দেখেছি যে সেখানে যেমন অনেক বুদ্ধিজীবীরা ছিল, অনেক তোমার হচ্ছে এডুকেটেড মানুষ ছিল, সেরকম কিন্তু অনেক রুরাল এরিয়াতে যারা কখনো আসলে পড়াশোনার ধারেও ছিল না, বা যারা হচ্ছে কৃষক ফ্যামিলিতে ছিল, কিংবা হচ্ছে কর্মজীবী মানুষ যারা হচ্ছে কাজ করে খেত, দিন আনে দিন খায় যে মানুষগুলো আর কি, তারাও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো তারা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের পক্ষে কিন্তু একটা রাইফেলকে কিভাবে অপারেট করতে হয়, বা একটা রাইফেল কিভাবে চালাতে হয়, গোলা বারুদ কিভাবে সবকিছু সংগ্রহ করতে হয়, সেগুলোকে কিভাবে অপারেট করতে হয়, এগুলো কিন্তু আসলে তাদের পক্ষে জানা সম্ভব ছিল না। তো তাদেরকে ট্রেন করতে হয়েছে, অনেক বেশি ট্রেনিং এর মাধ্যমেই, ট্রেনিং প্রসেসের মাধ্যমেই কিন্তু তারা এই বিষয়গুলোতে দক্ষ হতে পেরেছে, এবং পরবর্তীতে তারা সেই জিনিসগুলোকে কাজে লাগিয়েছে। তো এই যে তাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠন করা, মানে 11টা সেক্টর তৈরি করা, 11টা সেক্টরের আন্ডারে কারা কারা যাবে সেই জিনিসগুলোকে ঠিক করা, এই যে সংগঠনের কাজগুলো, এই কাজগুলো মুজিবনগর সরকার করেছে। তারপর তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা, কারণ মুজিবনগর সরকারের আন্ডারে তো অনেক অনেক মানুষ ছিল যারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো বিষয়ে দক্ষ ছিল, যে কিভাবে দেশের যুদ্ধ পরিচালনা করার জন্য কিভাবে আসলে অস্ত্র অস্ত্র বিষয়ে আসলে একটু দক্ষ হতে হয়, বা অস্ত্রগুলো পরিচালনা করতে হয়, এই জিনিসগুলো আসলে তাদের জানা ছিল। তো তারা পরবর্তীতে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকেও ট্রেন আপ করতে পেরেছে, এটা একটা অ্যাডভান্টেজ ছিল। এরপরে অস্ত্র সরবরাহ করা, তো এই অস্ত্রগুলো সরবরাহ করেছে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এটা যে শুধুমাত্র আমাদের দেশের রিসোর্সের মধ্যেই ছিল এমনটা কিন্তু না, অনেক বাহিরের অনেক দেশ থেকে এই জিনিসগুলো আনতে হয়েছে, বা তাদের কাছে এই দাবিটা করতে পেরেছিল সরকারের মাধ্যমে, যে আমাদের দেশে যুদ্ধ হচ্ছে, আমাদের কিছু অস্ত্রের প্রয়োজন, আপনারা আমাদেরকে কতটুকু হেল্প করবেন বা কি। সো এরকম ভাবে তারা আসলে অস্ত্রগুলো সরবরাহ করে। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ ছিল, বা তাদের একটা ভূমিকা ছিল। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা দেখো, প্রচার প্রচারণা। প্রচার প্রচারণা বলতে এটা বহির্বিশ্বে প্রচার করার কথা বলা হচ্ছে, এবং আমাদের দেশেও কিছু হয়েছে প্রচার, কিন্তু সেগুলোর জন্য আসলে সরকারটা বাধ্যতামূলক ছিল না। কিন্তু বহির্বিশ্বে যখন প্রচার প্রচারণা করতে হয়েছে, মানে আমাদের দেশের কন্ডিশনটা যখন আমরা বহির্বিশ্বে জানান দিব, তখন আসলে সেটা যদি সরকারি ওয়েতে হয়, বা অফিসিয়াল ওয়েতে যখন হবে, তখন কিন্তু সেটার মূল্যটা, বা সেটার হচ্ছে একটা ভার বেশি থাকে, বা সেটাকে প্রায়োরিটাইজ বেশি করা হয়। সো এই জায়গা থেকে চিন্তা করেই আসলে মুজিবনগর সরকার এই উদ্যোগটা নেয়। তারা প্রচার প্রচারণার ক্ষেত্রে অনেক ধরনের স্টেপ ফলো করে, অনেক টেকনিক্সের মাধ্যমে এই জিনিসগুলো করতে হয়েছে। তো এই কাজটাও মুজিবনগর সরকার খুব ভালোভাবে করতে পেরেছিলেন। তো এটাও তাদের অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা দেখো, শরণার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। শরণার্থী বলতে আমাদের এই অঞ্চল থেকে, মানে পূর্ব পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে যে সকল মানুষরা আশ্রয় গ্রহণ করেছিল ভারতের বর্ডারে, তাদেরকে বলা হচ্ছে শরণার্থী এই পয়েন্টটাতে। সো এই শরণার্থীদের জন্য আসলে প্রয়োজনীয় যত সব ব্যবস্থা করা, যেমন তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া, তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের যদি কোনো ইমার্জেন্সি কিছু নিড হতো, মেডিকেল ইমার্জেন্সি ইকুইপমেন্টের কোনো যদি প্রয়োজন হতো, সেই জিনিসগুলো সরবরাহ করা, বা সেগুলোর ব্যবস্থা করে দেওয়া, যে সেটা কি আমাদের দেশ থেকেই যাবে কিনা, কিংবা ভারতের পক্ষ থেকে আসবে কিনা, এটার তো আসলে একটা তোমার সমাধান করতে হবে, সবার সাথে বসে, দুই পক্ষের সাথে বসে একটা সমাধান করতে হবে। সো এই সমাধানটাও আসলে মুজিবনগর সরকারের মাধ্যমেই করা হয়েছিল, যে শরণার্থীদের জন্য কি কি জিনিস প্রয়োজন, সেটা আসলে কোন পক্ষ থেকে যাবে, আমাদের বাংলাদেশ থেকে যাবে নাকি ভারতই এই সহায়তাটা প্রদান করবে, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি করা হয়। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা, 5 নম্বর পয়েন্টটা দেখো, স্বীকৃতি অর্জন। স্বীকৃতি অর্জন বলতে হচ্ছে বহির্বিশ্ব থেকে, মানে বাহিরের কান্ট্রিগুলো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের আগ পর্যন্ত আমাদের দেশে যখন যুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল, যুদ্ধটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। যখনই হচ্ছে আইয়ুব সরকার আসে, যখনই হচ্ছে আমাদের ছাত্রদের উপরে তারা অন্যায় অত্যাচার করছিল, যখনই আমাদের দেশটার মধ্যে বা আমাদের অঞ্চলটার মধ্যে তারা যখন বৈষম্য করত, তখন থেকেই কিন্তু একটা মানে আনঅফিসিয়াল, বা হচ্ছে ডিক্লেয়ার করা হয়নি, এরকম ভাবে কিন্তু একটা যুদ্ধ অলরেডি হচ্ছিল, মানে পশ্চিম পাকিস্তান আমাদের সাথে বৈষম্য করছিল, তো তারা কিন্তু অলরেডি আমাদের সাথে ইনজাস্টিস করছিল। তো এটা তো আসলে ঠিক না। তো তখন থেকে কিন্তু জিনিসগুলো শুরু হয়ে গিয়েছিল, এবং প্রত্যেকটা তাদের প্রত্যেকটা বৈষম্যের বিপরীতে যখন আমাদের দেশের মানুষ তাদেরকে জবাব দিত কিংবা প্রোটেস্ট করতো, সেটাও কিন্তু একটা যুদ্ধের পর্যায়ে পড়ে, কিংবা হচ্ছে একটা
খুবই আনঅফিসিয়াল অ্যাটেম্পটও বলা যায়। তো সেই আনঅফিসিয়াল অ্যাটেম্পটগুলোকে বহির্বিশ্বে মানুষ কিভাবে দেখতো, তারা হচ্ছে এভাবে দেখতো যে দুইটা দেশের মধ্যে কিংবা পাকিস্তানের মধ্যে প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটাকে একত্র করে শুধুমাত্র পাকিস্তান হিসেবে দেখা হতো। তো তারা তখন জিনিসগুলো এভাবে বিবেচনা করতো যে পাকিস্তানের মধ্যে প্রবলেম হচ্ছে, এটা আমাদের কনসার্ন না, দিস ইজ নট আওয়ার বিজনেস, দিস ইজ নট আওয়ার কনসার্ন, এভাবেই কিন্তু বহির্বিশ্বের দেশগুলো বিষয়গুলোকে চিন্তা করতো কিংবা দেখতো। কিন্তু যখন হচ্ছে আমরা ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু যখন আনঅফিসিয়ালি বলে কিংবা ইনডিরেক্টলি যখন একটা ডিক্লেয়ার দেয় যে আমরা হচ্ছে দরকার পড়লে আমরা যুদ্ধ পর্যন্ত যাব, আমরা যুদ্ধ করে আমাদের স্বাধীনতাটাকে অর্জন করে নিয়ে আসব, এরপরে যখন মুজিবনগর সরকার আসে তখন তো অফিসিয়ালি এই জিনিসটাকে ডিক্লেয়ার করা হয়। যখন অফিসিয়ালি ডিক্লেয়ার করে তখনই বহির্বিশ্বের কাছে এই জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে দুইটা অঞ্চল বিভক্ত হয়ে গিয়েছে এবং দুইটা অঞ্চলের মধ্যে এখন যুদ্ধ পরিচালনা হচ্ছে। তো তখন তারা এটা একটা আন্তর্জাতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে, পুরো বিষয়টাকে বা পুরো যুদ্ধটাকে তারা একটা আন্তর্জাতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে। সো এই জিনিসটাই বোঝানো হচ্ছে স্বীকৃতি অর্জন দ্বারা। আচ্ছা, এরপরে পয়েন্টটা দেখো, বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত। বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত বলতে এটা বেসামরিক বলতে কি বোঝায়, যেখানে আসলে সরকারি দলের কোনো হস্তক্ষেপ থাকবে না কিংবা সরকারের সাথে এটার কোনো লেনদেন থাকবে না বা কোনো কনসার্ন থাকবে না, সেই জিনিসটাকে আমরা আসলে বেসামরিক বলি। তো এই বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করতে পেরেছিল, মানে হচ্ছে দেখা গিয়েছে যে কিছু রাজনৈতিক দল একত্রিত হয়ে তারা হচ্ছে একটা প্রশাসন গঠন করেছে, প্রশাসন গঠন করার মাধ্যমে তারা তাদের জায়গা থেকে লিড দিচ্ছে এবং যুদ্ধটাকে পরিচালনা করছে। সো এই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে তখন মুক্তিযোদ্ধারাই নিজেদের মধ্যে একটা হচ্ছে প্রশাসন গড়ে তুলতো এবং তারা হচ্ছে এই জিনিসগুলো ঠিক করতো যে কে লিডার হবে, কে লিড দিবে, কে কোন কাজটা করবে, এটা হচ্ছে তারা নিজেদের মধ্যে জিনিসগুলো ঠিক করে নিত। সো এই জিনিসটাই বলা হচ্ছে যে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত করা। আচ্ছা, এরপরে পয়েন্টটা দেখো, চাপ প্রয়োগ করা। চাপ প্রয়োগ বলতে এই জিনিসটা বোঝানো হয় যখন আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছি যে আমাদের একটা অস্থায়ী সরকার গঠন করা হয়েছে, আমরা অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করলাম, পাক বাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা আমাদের সাথে এই বিষয়গুলো করছে, এরকম ভাবে প্রত্যেকটা বিষয় হচ্ছে, তো তখন বহির্বিশ্বের কাছে এটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা ইস্যু হয়ে যায় এবং ওই যে বললাম আন্তর্জাতিক একটা সমস্যা হয়ে যায়। তো এই জিনিসটাকে আসলে টার্গেট করে পাক বাহিনীর উপরে চাপ প্রয়োগ করা হতো, মানে পাক বাহিনী যেন তাদের জায়গা থেকে ফিরে যায় বা তারা যেন তাদের ব্যারাকে চলে যায়, এই জিনিসটার জন্য তাদেরকে একটু চাপ প্রয়োগ করা হতো। তো চাপ প্রয়োগের ক্ষেত্রে তখন হচ্ছে বহির্বিশ্ব যে দেশগুলো ছিল সেই দেশগুলো হচ্ছে অনেক বেশি এখানে ভূমিকা পালন করে। দেখা গিয়েছে ব্রিটেন থেকে অনেক বেশি চাপ প্রয়োগ করা হতো, জার্মান, এছাড়া আরো অনেক দেশ ছিল, ফ্রান্স ছিল। সো ওইসব কান্ট্রি থেকে তাদেরকে আসলে চাপ প্রয়োগ করা হতো। আচ্ছা, এরপরের পয়েন্টটা দেখো, সুসম্পর্ক রক্ষা করা। সুসম্পর্ক রক্ষা বলতে আমাদের তৎকালীন সময়, যুদ্ধ চলাকালীন সময় আমাদের ভারতের সাথে অনেক ভালো একটা সুসম্পর্ক তৈরি হয় এবং হওয়াটা খুব স্বাভাবিক ছিল, কারণ তারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে, তারা তাদের পুরো বর্ডারটা ওপেন করে দিয়েছে। এরকম বর্ডার ওপেন করে দেওয়া একটা দেশের জন্য কিন্তু অনেক বড় একটা রিস্কের ইস্যু থাকে, কারণ বর্ডার ওপেন করে দিচ্ছ মানে তোমার অঞ্চলে, তোমার ওই দেশটার মধ্যে, তোমার মুলকের মধ্যে যে কেউ মানুষ এখানে অবস্থান করতে পারবে বা যে কেউ তোমার দেশের মধ্যে এন্টার করতে পারবে। সো ওখানে একটা প্রাইভেসি ইস্যু থাকে। তারপর হচ্ছে তারা এই যে সাহায্য সহযোগিতাগুলো করেছিল, তারা আমাদেরকে বেসামরিক দিক থেকে সাহায্য করেছে, সামরিক দিক থেকে সাহায্য করেছে, অস্ত্র সরবরাহ করেছে, খাদ্য সরবরাহ করেছে। তো এই এই জিনিসগুলোর কারণে আসলে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে এবং অন্যান্য অনেক দেশের সাথেও কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, মানে যেসব দেশ থেকে আমাদের দেশে আসলে সাহায্য করছিল, ব্রিটেন থেকে করছিল, মানে ব্রিটিশ থেকে করছিল, সো তাদের সাথে আমাদের একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়। এই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে এই সরকারটা গঠন করার ফলে, মুজিবনগর সরকারটা গঠন করার ফলেই আসলে এই বিষয়গুলা বা এই প্রিভিলেজগুলো আমরা পেয়েছিলাম। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মুজিবনগর সরকারের ভূমিকাগুলো ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা দেখো, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয় এবং বীর বাঙালির জয়ের কারণগুলো কি কি। অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে কিছু কারণ আসলে স্পেসিফিক্যালি বলা হয় যে আসলে এই কারণগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা এই কারণগুলোকে স্পেসিফাইড করা হয়। সো দেখি আমরা এই কারণগুলো কি কি। প্রথম পয়েন্টটা দেখো, ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণ বলতে কি বোঝায়, মানে ভৌগোলিক
জিনিসটা অ্যাকচুয়ালি কি, ভৌগোলিক বলতে আমরা যেটা বুঝি যে আমাদের দেশের বা যে কোনো দেশের ভূমিটাকে কেন্দ্র করে যখন কোনো কিছু করা হয়, মানে আমাদের দেশের মধ্যে কি কি রিসোর্স আছে ভূমির দিক থেকে, জলবায়ুর দিক থেকে, আবহাওয়া, এই সব কিছুই কিন্তু আমাদের একটা ভৌগোলিক বিষয় বা বায়োডাইভার্সিটি যেটা বলে আর কি। তো এই ভৌগোলিক একটা কারণ ছিল, সে কারণটা যদি একটু বলি, খুব ইন্টারেস্টিং ছিল। আমাদের যুদ্ধটা ডিক্লেয়ার করার পর থেকে আমাদের হচ্ছে মার্চ মাসে ডিক্লারেশন আসে, এরপর দেখলাম এপ্রিলে আমাদের মুজিবনগর সরকার গঠন করা হয়। তো মুজিবনগর সরকার গঠনের পরে কিন্তু অফিসিয়াল ডিক্লেয়ার আসে যে আমরা এখন থেকে যুদ্ধ পরিচালনা করব। তো এই অফিসিয়াল ডিক্লারেশনের পরে আমাদের সময় হচ্ছে মে মাস, মে থেকে শুরু করে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত। তো আমরা যদি আমাদের দেশের আবহাওয়ার কথা চিন্তা করি, আমাদের এখনকার সময়ের কথা চিন্তা করে, আমাদের মে মাস থেকে কিন্তু মোটামুটি একটা মনসুন ওয়েদার থাকে, মানে একটা বর্ষাকাল শুরু হয়ে যায়। তো বর্ষাকালে আমাদের আমাদের অঞ্চলটার মধ্যে বেশ হচ্ছে বৃষ্টি হয়, তারপর আমাদের জলবায়ুটা মোটামুটি খারাপ থাকে, যে আবহাওয়াটা একটু খারাপ থাকে, যে ঝড় হতে থাকে, তারপর তোমার বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হয়। তো এই জিনিসগুলো আসলে হ্যান্ডেল করা পাক বাহিনীদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ তা আমাদের দেশে নদীটা যেহেতু একটু বেশি ছিল, তো আমাদের মুক্তিযোদ্ধারা ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে নদীটাকে ইউজ করতো, এবং নদীর ইউজ করে তারা হচ্ছে দেখা গিয়েছে এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করতো, কিংবা এমন অনেক হয়েছে যে তারা আশ্রয় গ্রহণ করেছে নদীর ভিতরে। তো নদীর মধ্যে তারা হচ্ছে আশ্রয় গ্রহণ করেছে, বা দেখা গিয়েছে ওই সাইড থেকে পাক বাহিনী। আচ্ছা, ওই সাইড থেকে পাক বাহিনী অ্যাটাক করছে, আর এদিক থেকে হচ্ছে আমাদের সেনা, আমাদের যে মুক্তি বাহিনী যারা ছিল তারা হচ্ছে নদীতে গিয়ে লুকাচ্ছে, বা তারা একটা আশ্রয় গ্রহণ করছে। তো এই যে আমাদের দেশের ভিতরে যে সকল রিসোর্স আছে সেগুলো যখন ইউজ করে আমাদের দেশের মুক্তি বাহিনীরা যুদ্ধগুলো পরিচালনা করছিল, তখন এই পুরো বিষয়টা অপর সাইড থেকে পাক বাহিনীর জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, যে এই জিনিসগুলোকে তারা কিভাবে হ্যান্ডেল করবে কিংবা কিভাবে ট্যাকেল করবে। তো এই ভৌগোলিক কারণটা, এক হচ্ছে বৃষ্টিপাত, আবহাওয়ার একটা বাজে একটা অবস্থা ছিল, তারপরে হচ্ছে নদীমাতৃক দেশ হওয়ায় আমাদের দেশের মানুষজন নদীটাকে বেশি ব্যবহার করতো এবং তারা সেই নদীটাকে ভয় পেত। তো এই কারণগুলোর জন্য আসলে তারা খুব বেশি দিন যুদ্ধটা পরিচালনা করতে পারেনি, বা তারা তাদের যে কম্পিটেন্সিটা আছে সেটা খুব বেশি দিন ধরে রাখতে পারেনি। আচ্ছা, ২ নম্বর পয়েন্টে দেখো আর্থিক সংকট। আর্থিক সংকট বলতে এখানে বেসিক্যালি পাক বাহিনীর আর্থিক সংকটের কথাটা বলা হচ্ছে, বা পাকিস্তানের যে একটা আর্থিক সংকট তৈরি হয় সেই জিনিসটাকে বলা হচ্ছে। কারণ তারা তো মোটামুটি অনেক দিন ধরেই হচ্ছে যুদ্ধটা পরিচালনা করে, এবং যুদ্ধটা পরিচালনা করার জন্য আসলে যত ধরনের সামরিক অস্ত্র প্রয়োজন হয় সবকিছুই যে একদম তাদের দেশের মধ্যে এনাফ পরিমাণে ছিল এমন কিন্তু না, অনেক কিছু বাহির থেকে আনতে হতো। তো এই জিনিসগুলোর ব্যাপারে তারা অ্যাকচুয়ালি সাপোর্ট পেত না, মানে বহির্বিশ্ব থেকে তারা আসলে কোনো যদি অস্ত্র নিয়ে আসতে চেত তখন হচ্ছে কেউ তাদেরকে সেই অস্ত্রটা দিত না। তো তাদের একটা আর্থিক সংকট তৈরি হয়, যে তাদের দেশের অর্থগুলো ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছিল। তো এই যে পাক বাহিনীদেরকে তারা এই দেশে পাঠাচ্ছে, এই দেশের হচ্ছে তারা ক্যাম্পেইন গড়ে তুলছে, তো এই সব কিছুর জন্য আসলে অর্থের প্রয়োজন ছিল, এবং তাদের দেশের অর্থটা ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। এবং যেহেতু অন্যান্য দেশ থেকে তারা কোনো সাপোর্ট পাচ্ছিল না, সো আসলে তারা খুব বেশি দিন টিকে থাকতে পারেনি, এবং আর্থিক সংকটে পড়েও অনেকটা হচ্ছে যুদ্ধটা তারা তাদের জায়গা থেকে বয়কট করে। এই জিনিসটা ধরা হয় একটা কারণ হিসেবে। আচ্ছা, ৩ নম্বর পয়েন্টে দেখো প্রবাসী বাংলাদেশ সরকার গঠন। প্রবাসী বাংলাদেশ সরকার গঠন বলতে বোঝানো হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি আমাদের দেশের বাইরে অবস্থান করতো, মানে হচ্ছে যারা বিভিন্ন দেশে অন্যান্য দেশে অবস্থান করতো বহির্বিশ্বে, তো তারা তাদের মতো করেও হচ্ছে একটা ঐক্যজোট গড়ে তোলে। তো যেখানে হচ্ছে তারা একত্রিত হয়, এবং তারা এই যুদ্ধটার আমাদেরকে, মানে আমাদের পূর্ব বাংলাকে তারা হচ্ছে সাপোর্ট করে, এবং পাক বাহিনীদের বিপক্ষে তারা হচ্ছে অবস্থান করে। সো তাদের সাইড থেকে তারা সাপোর্ট দিয়ে যতটুকু সম্ভব ছিল তারা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করার চেষ্টা করে। তো এই যে হেল্পগুলো, এটা হচ্ছে ধীরে ধীরে আমাদের জায়গাটাকে বা আমাদের অবস্থানটাকে অনেক বেশি শক্ত করছিল, এবং পাক বাহিনীর জন্য এটা অনেক বড় একটা নেগেটিভ সাইড হিসেবে তৈরি হয়। তো যার কারণে তারা খুব বেশি দিন আসলে টিকে থাকতে পারেনি। আচ্ছা, ৪ নম্বর পয়েন্টে দেখো ব্যাপক গণহত্যা ও নারী নির্যাতন। ব্যাপক গণহত্যা, নারী নির্যাতন, এটা গণহত্যাটা শুরু হয় আমাদের ২৫শে মার্চ রাত থেকে, যখন আমাদের
পাক বাহিনীরা হচ্ছে আমাদের উপরে হামলা করে, কালো রাত হিসেবে যেটাকে আমরা ধরি আর কি, সেই দিন থেকেই কিন্তু আমাদের গণহত্যাটা আমাদের উপর তাদের গণহত্যা শুরু হয়, এবং নারী নির্যাতনটা তো বরাবরই ছিল। তো এই জিনিসগুলো যখন হচ্ছিল, পরবর্তীতে যখন আমাদের সরকারের মাধ্যমে অফিসিয়ালি ডিক্লারেশন আসে, তখন আমরা আমাদের দেশ থেকে একটা পজিটিভ জিনিস দেখতে পাই। সে পজিটিভ জিনিসটা হচ্ছে ঐক্যমত। মানে আমাদের পুরো দেশের মানুষ, পুরো পূর্ব বাংলার মানুষ একত্রিত হয়েছে এবং তারা হচ্ছে যুদ্ধটাকে সাপোর্ট করে, এবং তাদের প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল তারা প্রত্যেকে কিন্তু কন্ট্রিবিউট করে। তো এই যে তাদের একটা কন্ট্রিবিউশন, তারা একত্র হয়, একটা ঐক্যমত গড়ে তুলে নিজেদের মধ্যে, এবং সবাই হচ্ছে একজোট হয়ে যুদ্ধটা পরিচালনা করে। এতে করে যখন আমাদের উপরে কোনো নির্যাতন করা হতো, আমাদের সাইড থেকেও কিন্তু পাল্টা তাদেরকে অনেকভাবে হচ্ছে এই জিনিসটার জবাব দেওয়া হতো, বা তাদেরকেও অ্যাটাক করা হতো। মানে একটা যুদ্ধের মধ্যে যে বিষয়গুলো হয় আর কি, অপোজিট সাইড থেকে যখন অ্যাটাক করবে তখন আমাদের সাইড থেকেও কিন্তু বসে থাকতো না, আমাদের সাইড থেকেও অ্যাটাক করা হতো, বা আমাদের সাইড থেকেও এই জিনিসটা স্পৃহা তাদের মধ্যে গড়ে উঠেছিল যে আমাদের সাইড থেকেও নিজেদের, আমাদের যেহেতু রিসোর্স আছে আমরা চাইলেই তাদেরকে অ্যাটাক করতে পারি, সো আমরা ঐক্যমত গড়ে তুলে আমরা তাদেরকেও অ্যাটাক করে আমরা তাদেরকে থামিয়ে দিব। সো এই জিনিসগুলো আসলে হচ্ছিল, তো যার কারণে ওই ব্যাপক গণহত্যা এবং নারী নির্যাতনের পরবর্তীতে আমাদের দেশের মানুষের মধ্যে এই স্পৃহাটা অনেক বেশি জেগে ওঠে বা জাগ্রত হয়। আচ্ছা, এর পরের পয়েন্টটা দেখো, পাকিস্তানিদের দ্বন্দ্ব। পাকিস্তানিদের দ্বন্দ্ব বলতে পাকিস্তানিদের বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব হচ্ছিল। দ্বন্দ্বটা এমন ছিল না যে তাদের দলের লোকজন বলছিল যে তারা যুদ্ধ পরিচালনা করবে না, এরকম কোনো বিষয় ছিল না। তারা যুদ্ধের ব্যাপারে একমত ছিল যে যুদ্ধটা তারা পরিচালনা করবে, কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্বটা হচ্ছিল যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ক্ষমতা নিয়ে। যে দেখা গিয়েছে যে রাজনৈতিক বিভিন্ন দলের মধ্যে একটা ক্লেশ তৈরি হয়ে গিয়েছিল যে কার ক্ষমতা কতটুকু থাকবে, কাকে কে লিড দিবে, কাকে কে গাইড করবে। সো এই জিনিসগুলো নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছিল, এবং এখানে হচ্ছে তাদের সামরিক দল ছিল, তাদের বেসামরিক যত দল ছিল সেগুলো ছিল, এবং রাজনৈতিক দলগুলোও ছিল, এবং এই সবাই যখন একত্রিত হয়ে যায় এবং তাদের নিজেদের মধ্যে যখন দ্বন্দ্বটা তৈরি হয়, তো তখন খুব স্বাভাবিক যে আসলে দ্বন্দ্ব তৈরি হলে তারা যে কোনো একটা বিষয়ে একমত হতে পারছে না। মানে যুদ্ধ পরিচালনা করবে এই বিষয়ে একমত ঠিকই, কিন্তু আসলে কে কোন জায়গা থেকে ক্ষমতা প্রয়োগ করবে এই বিষয়ে তারা একমত হতে পারছিল না। সো যার ফলে আসলে যুদ্ধটা খুব স্মুথলি তারা তাদের সাইড থেকে পরিচালনা করতে পারেনি। আচ্ছা, এরপরের পয়েন্টটা দেখো, বিশ্বের মুক্তিকামী মানুষের সমর্থন। বিশ্বের মুক্তিকামী মানুষের সমর্থন বলতে এখানে হচ্ছে একদম আহ প্রবাসীদের সমর্থনের কথা বলা হচ্ছে, সরি প্রবাসী না, যারা হচ্ছে অন্যান্য দেশের যারা মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল, যেমন দেখো সেই সময় আমাদেরকে হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা আমাদের যুদ্ধের বিপক্ষে ছিল, মানে তারা বাংলাদেশকে সাপোর্ট করছিল না, কিন্তু তাদের দেশে যত মানুষ ছিল তারা কিন্তু সাপোর্ট করতো আমাদেরকে, এবং তারা এমনভাবে সাপোর্ট করতো যাতে করে তাদের সাপোর্টটা আমাদের জন্য অনেক বড় একটা হেল্প হয়ে যায়। তারা এভাবেই কিন্তু আমাদেরকে সাপোর্ট করতো। দেখা গিয়েছে তাদের সাইড থেকে তারা এরকম অনেক গান আমাদের জন্য রচনা করেছে, কিংবা অনেক নাটক রচনা করেছে, জাস্ট বিকজ আমাদের মানুষগুলোকে তারা একটু ইনফ্লুয়েন্স করতে চাচ্ছিল যে তোমরা যেই কাজটা করছো সেটা তোমরা ঠিক করছো, তোমরা এই জিনিসটাকে চালিয়ে যাও, কিংবা একটু ইন্সপায়ার করা যে তোমরা তোমাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করছো, এটা আসলে খারাপ না, সো আমরা তোমাদেরকে সাপোর্ট করি, তোমরা তোমাদের জায়গা থেকে করে যাও। তো এই যে বিশ্বের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে তারা যখন এই সাপোর্টগুলো পাচ্ছিল, এটা আসলে অনেক বড় একটা হেল্প হিসেবে আমাদের জন্য পরবর্তীতে অনেক মানে প্রমাণ হয় আর কি। এবং তাদের ওই কন্ট্রিবিউশনটা, তারা কিন্তু সবসময় আর্থিক দিক থেকে আমাদেরকে হেল্প করতে পেরেছিল এমনটা কিন্তু না, বাট তারা এই যে গান পরিচালনা করেছিল কিংবা হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করতো, এই জিনিসটাও আসলে অনেক বড় একটা কন্ট্রিবিউশন। তো এটাই বলা হচ্ছে যে বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু আমাদেরকে সাপোর্ট করছিল। এছাড়া ব্রিটিশ ছিল, ফ্রান্স ছিল, জার্মান ছিল, যারা আমাদেরকে সাপোর্ট করতো। আচ্ছা, মনস্তাত্ত্বিক কারণ। মনস্তাত্ত্বিক কারণ বলতে এখানে মানুষের যে সাইকোলজিটাকে বোঝানো হচ্ছে, যে সাইকোলজিটা এরকম ছিল যে পাক বাহিনীরা কিন্তু আমাদের দেশে অবস্থান করছিল, এবং আমাদের দেশে তারা বেশ অনেক দিন ধরে অবস্থান করছিল। সো তারা যখন অবস্থান করছিল তাদের ফ্যামিলিটা তাদের সেই অঞ্চলে ছিল, মানে পশ্চিম পাকিস্তানে ছিল। তো দেখা গিয়েছে যে একটা সময় পরবর্তীতে তারা মানে আর কোনোভাবে তাদের ফ্যামিলিকে ছেড়ে, মানে তাদের মধ্যে একটা ভয় বা একটা সংকট তৈরি হয়েছিল যে আমরা আর কতদিন এভাবে ফ্যামিলিকে ছেড়ে থাকবো, কিংবা আমরা কতদিন এভাবে যুদ্ধ পরিচালনা করব, আমরা এখান থেকে ফিরে যেতে পারবো কিনা সেটারও কোনো নিশ্চয়তা ছিল না। সো এটা একটা হিউম্যান সাইকোলজি, যে
তুমি আসলে অবশ্যই চিন্তা করবা তোমার ফ্যামিলির কথা, যে তোমার ফ্যামিলি তোমার জন্য বাসা ওয়েট করছে, তুমি তাদের কাছে যেতে পারবা কিনা তুমি এই বিষয়টাতেও সার্টেন না। সো এই জিনিসগুলো আসলে তাদের মধ্যে একটা যে মনোবল ছিল, একটা যে শক্ত মনোবল ছিল শুরুর দিক থেকে, যে তারা যুদ্ধ পরিচালনা করবে এবং আমাদের দেশকে হারিয়ে তারা হচ্ছে আমাদের এই অঞ্চলটাকে দখল করে নেবে, এই মনোবলটা তাদের ধীরে ধীরে নষ্ট হতে থাকে বা একটু দুর্বল হতে থাকে। তো এটা হচ্ছে একটা সাইকোলজির দিক থেকে তাদের একটা কারণ হিসেবে আখ্যায়িত করা হয় আর কি। আচ্ছা, এর পরের পয়েন্টটা দেখো, বিপুল সংখ্যক ভারতীয় সৈন্য, উন্নত ও রণকৌশল। বিপুল সংখ্যক ভারতীয় সৈন্য, এটা বলা হয় যে নভেম্বর মাসের দিকে পাক বাহিনীতে সৈন্য ছিল হচ্ছে মোটামুটি 1,20,000-এর মতো সৈন্য ছিল। আর ওই দিক থেকে তাদের বিপক্ষে অবস্থান করছিল, ভারতের সাইড থেকে সৈন্য এসেছিল 1,95,000। সো এটা হচ্ছে একটা রেশিও, মানে একটা মান আর কি দেওয়া হচ্ছে, এবং মানের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আসলে কতটুকু বেশি সাপোর্ট আমরা পাচ্ছিলাম, অন্যান্য দেশ থেকে আমরা কত বেশি সাপোর্ট পাচ্ছিলাম। যে ভারত থেকে 1,95,000 সৈন্য তাদের বিপক্ষে দাঁড়িয়ে আছে, সো তাদের কিন্তু পরিমাণটা অনেক কম, 1,20,000 এবং 1,95,000। সো তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারছো যে অনেক বড় একটা ডিফারেন্স। তো এই বড় একটা ডিফারেন্সকে মোকাবেলা করার জন্য কিন্তু আসলে মনোবলটা অনেক বেশি শক্ত করতে হবে, প্লাস হচ্ছে সেরকম একটা টেন্ডেন্সিও কাজ করতে হবে যে আসলে আমরা এই 1,95,000-কেও পরাজিত করতে পারবো, কিন্তু আলটিমেটলি তাদের পক্ষ থেকে এই জিনিসটা করা সম্ভব হয়নি। অনেকগুলো কারণ ছিল, যে কারণগুলো আমরা দেখে আসলাম, যে একদম শেষের দিকে এসে তাদের মনোবলটা একটু দুর্বল হয়ে যায়, তারপর তাদের অর্থ সংকট ছিল, তাদের কাছে সেরকম পরিমাণে অস্ত্র ছিল না, তো যার কারণে তারা আসলে মোকাবেলা করতে পারেনি। আচ্ছা, এরপরে দেখো গণমানুষের অংশগ্রহণ। গণমানুষের অংশগ্রহণ বলতে এখানে হচ্ছে আমাদের দেশের মানুষের কথা বোঝানো হচ্ছে, যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষই যখন অংশগ্রহণ করছিল, তো তাদেরকে একত্রিত করে গণমানুষ হিসেবে বলা হচ্ছে। এবং তাদের যে একটা অংশগ্রহণ ছিল, তারা তাদের জায়গা থেকে কোনো কমতি রাখেনি, তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল তারা কিন্তু প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে বা প্রত্যেকে পার্টিসিপেট করেছে, যুদ্ধটার মধ্যে অংশগ্রহণ করেছে। তো এই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে আমাদের দেশ থেকে যখন অধিক সংখ্যক মানুষ হচ্ছে অংশগ্রহণ করছিল, তখন আসলে তাদের সাইড থেকে, মানে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, তারা কখনো এক্সপেক্ট করেননি যে আমাদের দেশের এত মানুষ যুদ্ধে অংশগ্রহণ করবে। সো এই আনএক্সপেক্টেড একটা বিষয়, একটা হচ্ছে তাদের পরাজয়ের কারণ এবং আমাদের বিজয়ের কারণ। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আজকের লেসন। তো তোমরা দেখো, তোমাদের যদি এই লেসনটা নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়ারি থাকে আমাকে এখন করতে পারো। আপু, আপু, গতকালে প্রবাসী বাংলাদেশ সরকার গঠন এই পয়েন্টটা যদি আবার একটু বুঝাতেন। আচ্ছা, প্রবাসী বাংলাদেশ সরকার গঠন। আচ্ছা, আরেকজন বলছিল আপু, আমি তাহলে এটা এক্সপ্লেন করে নিই, দেন হচ্ছে তুমি আবার বললো। আচ্ছা, প্রবাসী বাংলাদেশ সরকার গঠন বলতে বোঝানো হচ্ছে যে আমাদের আহ, প্রবাসী বলতে আমরা যাদেরকে বুঝি, যারা আমাদের দেশের বাইরে অবস্থান করে আর কি, মানে দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে যারা বসবাস করে তাদেরকে তো আমরা প্রবাসী বলি। সো প্রবাসী বাংলাদেশ সরকার গঠন বলতে এটা বোঝানো হচ্ছে যে সেই দেশগুলো থেকেও আমাদের যখন এখানে মুজিবনগর সরকার গঠন করা হয়, তখন কিন্তু তাদের সাইড থেকেও এই জিনিসটাতে অনেক বেশি সাপোর্ট দেওয়া হয়। এবং প্রবাসীতে যারা বসবাস করছিল তারাও তাদের মতো করে হচ্ছে একটা ঐকমত গড়ে তুলেছিল। তো যেই ঐকমতটা গড়ে তোলার ফলে তারাও তাদের সাইড থেকে যতটুকু সম্ভব ছিল আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। এবং আমাদের দেশে যখন মুজিব বাহিনী গঠন করা হয় বা মুজিব সরকার গঠন করা হয়, তখন সেই মুজিব সরকারকেও তারা হচ্ছে তাদের সাইড থেকে, মানে দেখো সাপোর্ট হচ্ছে অনেক রকমের সাপোর্ট হতে পারে। একটা হচ্ছে তুমি অর্থ দিয়ে সাপোর্ট করছো, আরেকটা হচ্ছে তুমি জাস্ট হচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছ, বা এই যে যেমন হচ্ছে বিভিন্ন সামাজিক দিক থেকে সাপোর্ট করা, লাইক হচ্ছে তোমার বা সংস্কৃতির দিক থেকে সাপোর্ট করা, যে একটা গান রচনা করেও তুমি ইনফ্লুয়েন্স করতেছো। সো এরকম অনেকভাবেই সাপোর্টগুলো দেওয়া হয়, বাট এই বিষয়টা সার্টেন না যে অ্যাকচুয়ালি তারা কিরকম ভাবে সাপোর্টটা দিয়েছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে একটা হচ্ছে ঐকমত গঠন করে এবং নিজেদের মধ্যে হচ্ছে এই জিনিসটা গড়ে তুলে যে আমরাও হচ্ছে আমাদের দেশটাকে এখন সাপোর্ট করব, বা আমাদের দেশে যে একটা অস্থায়ী মুজিব সরকার গঠন করা হয়েছে আমরা তাদেরকে সাপোর্ট করব। অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। থ্যাংক ইউ আপু, বুঝতে পেরেছি। ওকে আপু, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কেউ প্রশ্ন করছিলে? ও আমাদের হচ্ছে মানে স্ক্রিনটা মানে গ্রুপে দিলে বেটার হতো, এর আগের দিন স্ক্রিনশটটা দেওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট। আচ্ছা আপু, আমি তাহলে আজকে ফ্রি হই, আমি দুইটা স্ক্রিনশটই একবারে পোস্ট করে দিব। ওকে আপু। ওকে।
আপু এখানে প্রবাসী বলতে কি আমাদের দেশেরই মানুষ কিন্তু অন্য দেশে থাকে, এটাকে বোঝাচ্ছে? হ্যাঁ আপু, আমাদের দেশের মানুষ যারা হচ্ছে অন্য অন্য দেশে বসবাস করছিল তাদেরকে বোঝানো হচ্ছে। ওকে। আচ্ছা সামিয়া জাহান, তুমি প্রশ্ন করেছিলে যে সমাজ এবং জনগোষ্ঠীর উপর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রভাব আলোচনা করে। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি পাচ্ছ না। জি আপু।